আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের একজন সাবেক সেনা অফিসার, চৌকস সেনা অফিসার মেজর জেনারেল আলম ফজলুর রহমান ভারতের বিষয়ে একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে প্রয়োজনে চীনের সহযোগিতা নিয়ে সেভেন সিস্টার্স দখল করা হবে। ওনার মতো একজন দায়িত্ববান ব্যক্তির কাছ থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কাম্য না। এই ধরনের বক্তব্যগুলো কনফিউশন তৈরি করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে এবং ক্ষেত্র বিশেষ অরাজকতার সৃষ্টি করবে, সংঘাতের সৃষ্টি করবে। অনুরোধ করব উনি যেন ওনার এই বক্তব্যটি উইথড্র করেন। এর বাইরে অনেকেই এই কথাটা বলেন যে আমেরিকা চায় সেভেন সিস্টার্স খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই রকমের মতবাদ যারা প্রচার করেন তাদের উদ্দেশ্যে বলছি, আমেরিকা অখণ্ড ভারতের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। এই বছর এক দেড়েক আগেও ওনারা অরুণাচলের বিচ্ছিন্নতাবাদীর বিপক্ষে অবস্থান করেছেন এবং তারা স্বাধীন অরুণাচল মানে চাচ্ছেন যারা, তাদেরকে আমেরিকা সমর্থন করেনি। তো এই ধরনের কথাবার্তা কারা ছড়ান জানি না, কিন্তু আমাদের জন্য এগুলো মারাত্মক ক্ষতিকর হয়। এখানে ওখানে বিচ্ছিন্নভাবে এই কথাগুলা ঘুরে এবং বুঝে বা না বুঝে আমরা এগুলা শেয়ার করি, আর এর দায়ভার চলে যায় বিএনপির উপরে। অনুরোধ করব আমরা যেন একটু দায়িত্বশীল আচরণ দেখাই, দায়িত্বশীল আচরণগুলো প্র্যাকটিস করি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে মানবিক করিডোর, সেটা হলো যে আপনারা জানেন মিয়ানমারে এক যুগেরও অধিক ধরে অরাজকতা রয়েছে। অধিকাংশ এলাকায় গৃহযুদ্ধ চলছে। মিয়ানমারে অং সান সুকির একটি সরকার ছিল, সেই সরকারকে তুলে সামরিক সরকার এসেছে। আমেরিকা এই সামরিক সরকারকে সমর্থন দেয়নি, ভারত আবার সমর্থন দিয়েছে। বাংলাদেশ প্রকাশ্যে বিরোধিতা করেনি, তবে তারা বা আমরা রোহিঙ্গা নিয়ে অনেক বেশি টেন্সড রয়েছি। রোহিঙ্গা প্রত্যাবর্তনের দিকে আমরা বেশি জোর দিচ্ছি। এছাড়া এই মিয়ানমারের মধ্যে আরও যেই ঝামেলা রয়েছে সেটা হচ্ছে রাখাইন যে স্টেটটা, যেটা বাংলাদেশের সঙ্গে মানে পার্বত্য অঞ্চলের সাথে একেবারে গা ঘেঁষে পেটে পেটে রয়েছে। সেখানে আবার কিছু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি, সেখানে কয়েকটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী হলো আপনার আরাকান আর্মি। তারা চাচ্ছে ওই রাখাইনে খ্রিস্টানদের একটা রাষ্ট্র হোক আলাদা। আবার রাখাইনের সালভেশন আর্মি, যাদেরকে আবার মিডল ইস্টরা সহযোগিতা করছেন, তারা চাচ্ছেন ওখানে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা মুসলিম রাষ্ট্র হোক। প্রচণ্ড সমস্যা ওখানে। এর মধ্যে দিয়েই আমেরিকা তাদের যেই জরুরি খাদ্য, ঔষধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী মিয়ানমারের সাধারণ জনগণের কাছে পৌঁছাইতে চান, যেটা এতদিন পর্যন্ত তারা কেয়ার বা আপনার ওই যে অ্যাকশন এইড, ইউএসএইড ইত্যাদির মাধ্যমে দিতেন, ওগুলো বাধাগ্রস্ত হচ্ছে। তাই তারা বাংলাদেশ সরকারকে বলছেন যে তোমাদের এই জায়গাটা আমরা ব্যবহার করে আমরা দ্রুত গতিতে এই জিনিসগুলা মিয়ানমারের কাছে পৌঁছাবো। তো তারা ব্যবহার করবেন, এটা আমাদের অঞ্চল, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিশাল একটা জিজ্ঞাসা। কতটুকু অক্ষুণ্ণ থাকবে ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটা একটা প্রশ্ন। আমাদের ঘরের মধ্যে যদি এমনি কোনো বান্ধবীরা আসে 7 দিনের কথা বলে যদি 7 মাস থাকে, আমরা কিন্তু পাগল হয়ে যাই, তাই না? যে যায় না কেন, তাদেরকে আমরা সরাইতে পারি না, কিন্তু এরকমও হয়, তাই না? আর সেক্ষেত্রে এরকম আমাদের দেশের ভিতর আরেক দেশের মানুষ এইভাবে ঘাঁটি বাঁধবে এবং সেটা আমাদের কি লাভ হবে
আমরা কতটুকু নিরাপদ থাকব সেই বিষয়গুলো তো আমাদের চিন্তা করতে হবে। আর আমাদের হয়ে এই চিন্তাগুলো কারা করবেন? আমাদের হয়ে চিন্তাগুলো করবেন হচ্ছে রাজনীতিবিদ। কিন্তু দুঃখের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে এই আলোচনায় বসেন নাই। ওনারা একটা স্বৈরাচারী অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছেন, অগণতান্ত্রিক আচরণ করেছেন। এই সরকার তো পার্মানেন্ট সরকার না। বাংলাদেশের রাজনীতিবিদগণের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ রয়েছে, বাংলাদেশের আপামর জনগণের ভবিষ্যৎ রয়েছে। তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার প্রশ্ন সেখানে জড়িত। এরকম একটা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একা একা গোপনে বৈঠক করতে পারেন? আমরা ডক্টর ইউনূস স্যারকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ভালোবাসা শ্রদ্ধা কোনোভাবেই আমাদের দেশের ভালোবাসার থেকে বেশি না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয়ে এই ভালোবাসাটা অনেক গৌণ একটা বিষয়। উনি তো সবকিছু গ্রান্টেড মনে করতে পারেন না, কোনোভাবেই উনি গ্রান্টেড মনে করতে পারেন না। এখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ জরুরি ছিল। এরপরে বাংলাদেশ থেকে যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে এবং যে শর্তগুলোর কথা আমি জেনেছি সেগুলো বুগিজুগি ছাড়া আর কিচ্ছু না। ওখানে আর কি বলা হয়েছে যে ওখানে গোলা বারুদি হইতে হবে না, গোলা বর্ষণ করানো যাবে না। স্বাভাবিক বিষয়, এটা সবাই চায়, আলাদা কি শর্ত? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে কোনো ইয়ে করা যাবে না, যখন ত্রাণ দেওয়া হবে বিভেদ সৃষ্টি করা যাবে না, অর্থাৎ খ্রিস্টান পাবে না মুসলিম পাবে, নাকি ওই যে সেনা সমর্থিতরা, জান্তা সমর্থিত জনগণ পাবে না, আরাকান আর্মি সমর্থিত জনগণ পাবে না, রোহিঙ্গা সালভেশন সমর্থিত জনগোষ্ঠী পাবে, এই বিভেদ করা যাবে না। এটাও গড়পড়তা কথা, কেমন? এবং আরেকটা কথা হলো গিয়া কি, যে কোনো বিনিময় মূল্য চাওয়া যাবে না, যে আমি এটা দিচ্ছি তার বিনিময়ে আমাকে দাও। এগুলা গড়পড়তা শর্ত, ঠিক আছে? এর বাইরে আরো কোনো শর্ত আছে কিনা, থাকা উচিত কিনা, সেই বিষয়গুলো তো আমাদের জনগণ বুঝবে। আর জনগণের এই সিদ্ধান্তটা তারা আমাদের রাজনৈতিক দল যারা রয়েছেন, যাদেরকে জনগণ সমর্থন করেন, তাদের মাধ্যমে আসবে। তো তাদেরকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় একটা বিষয় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? অলরেডি তারা বৈঠক করে ফেলেছেন। অন্যদিকে 10টা ইকোনমিক জোন তারা বাতিল করেছেন, অথচ আমাদের এই যে ফেনীর ওখানে যে 900 একর জমি দিয়ে ভারতের ইকোনমিক জোন দেওয়া হয়েছে ভারতকে, সেটা কিন্তু ক্যান্সেল করা হয় নাই, সেটা স্থগিতও করা হয় নাই। সব জায়গা মাখায় নিলে কিভাবে হবে? এই বিপ্লবের সরকার, জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে সরকার, সেই সরকারের কাছ থেকে আমরা কি পাচ্ছি? এখন পর্যন্ত আমরা ভারতের সাথে আমাদের দেশ বিরোধী যেই চুক্তিগুলো রয়েছে, সেই চুক্তিগুলো বাতিল হয়নি, স্থগিত করা হয়নি। আমরা কোন অবস্থানে আছি আমরা জনগণ সেটা জানি না। এই ফ্যাসিস্ট স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিচার এখনো নিশ্চিত করা হয়নি। এখনো একটা আদালতেও মামলা শুনানি হয় নাই। আমরা কিসের আশায় বসে আছি? কিসের আশায় বসে আছি? আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ডক্টর ইউনূস স্যারের প্রতি। তাকে সামনে রেখে তার যে ক্যাবিনেট রয়েছে 22 জন উপদেষ্টা নিয়ে, এই 22 জন উপদেষ্টার সবাই তো সাধু সন্ন্যাসী না, ইতিমধ্যে অনেকেই কলঙ্কিত হয়েছেন। তারপরেও আমরা ওনার দিকে তাকায় আছি, তারপরেও আমরা সমর্থন দিচ্ছি, কোনো রকমের ঝামেলা আমরা করছি না। কিন্তু তার ফলশ্রুতিতে আমরা কি পাচ্ছি? ডক্টর ইউনূস স্যার আমাদেরকে কি দিলেন? এই মানবিক করিডোরের বিষয়ে কেন রাজনীতিবিদদেরকে উনি ইনভলভ করলেন না? কেন উনি এরকম স্বৈরাচারের মতো আচরণ করলেন? কেন উনি অগণতান্ত্রিক একটা আচরণ করলেন? সেটা আমাদের বড় একটা জিজ্ঞাসা। আমরা ভারতীয় আগ্রাসন ঠেকানোর জন্যই কিন্তু দীর্ঘ 16 বছর রাজনীতি করেছি, আন্দোলন করেছি।
ভারতের আগ্রাসন যদি মেনেই নিত বিএনপি সরকার, তাহলে তো বেগম খালেদা জিয়া আরো অসংখ্যবার প্রধানমন্ত্রী হতেন। ভারতীয় আগ্রাসন যদি মেনেই নিত, তাহলে আজকে জিয়া পরিবারকে দেশের বাইরে থাকতে হতো না। ভারতীয় আগ্রাসন যদি মেনেই নেওয়া হতো, তাহলে আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বিরোধী ঘরানার, তাদেরকে এত জুলুম নির্যাতনের মধ্যে যেতে হতো না, এত মানুষকে গুম হতে হতো না। আমরা তো কোনো রকম আগ্রাসনই চাই না, কিন্তু এখনো মাঝে মাঝে ভারতকে গরম বক্তব্য দেওয়া আমরা খুশি হই, কিন্তু কাজের কাজ কি দেখতে পাচ্ছি না। তার মধ্যে আবার এখন আমেরিকাকে এই মানবিক করিডোর দেওয়ার বিষয়টা প্রয়োজনে দিতে হবে, সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমাদের চাওয়া আমেরিকা চাওয়া এখানে সেম। আমরা এই জান্টা সরকার সমর্থন করছি না, বাংলাদেশ, আমেরিকাও করছে না। আমেরিকা চাচ্ছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টা। বাংলাদেশেরও প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গাদের ফিরায় নেওয়া। আমেরিকা চাচ্ছে আপনার ওই যে নাগ যেটা ওই ইউনিটি গভর্নমেন্ট যেগুলো আছে, হ্যাঁ, যেই বিভিন্ন রাজনৈতিক দল, যেমন অং সান সুকির একটা দল, এইরকম এরা ক্ষমতা নিক। কেমন? বাংলাদেশের কথা হচ্ছে, ভাই তোমরা যেই ক্ষমতা নাও না কেন, রোহিঙ্গাদের নিয়ে যাও। এবং বাংলাদেশে এই বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে না, আরাকানদেরও সমর্থন করছে না, সালভেশন যে আর্মিটা আছে তাদের নিয়েও তাদের কথা নেই। একমাত্র ভারত এই জান্টা সরকারকে সমর্থন করছে। তো যেহেতু আমাদের আর আমেরিকার চাওয়ার জায়গাটা সেম, সেক্ষেত্রে আমরা অনেক কিছু হয়তো কনসিডার করতে পারি। বাট এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ সেটা ওয়াকিবহাল হইতে হবে, আমাদের রাজনীতিবিদদেরকে সেটা জানাতে হবে। তাদেরকে না জানিয়ে, তাদেরকে ইনভলভ না করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটাকে আমি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করতে চাই। অনুরোধ করব অবিলম্বে ডক্টর ইউনূস সরকারের যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ রাজনীতিবিদগণ বসবেন এবং তারা পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরবেন। ধন্যবাদ।